আমি একদিন যখন দেখলাম অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে, এখন তো আমরা ক্ষমতায় এসেছি, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। 2009 সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আপনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে। কেন আসলে পদত্যাগ করেছিলেন? আচ্ছা, এই প্রশ্নের জবাবটা আমি এভাবে দিতে চাই। আমি যখন রাজনীতিতে প্রথম প্রবেশ করি, আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম। আমি আমেরিকাতে আমার লেখাপড়া শেষ করে আমার জীবন সেখানেই ছিল। কিন্তু আমি একটা সময় তাগিদ, মানে আমার নিজের ভিতর থেকে একটা তাগিদ আসলো যে আমার দেশের জন্য কিছু করা প্রয়োজন। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে চলে আসবো। এটা 1997-98 এর কথা। পরবর্তীতে আমি রাজনীতিতে প্রবেশ করি এবং 2001 সালে আমি আমার প্রথম জাতীয় নির্বাচন করি, সংসদ সদস্য হিসাবে নির্বাচিতও হই 2001 সালে, যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল। হ্যাঁ, 58 সিটের মধ্যে আমার একটি বিজয়ী সিট ছিল। তো তখন আবার আমরা বিরোধী দলীয় রাজনীতিতে প্রবেশ করি। আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতিতে, এবং আমার রাজনীতিতে প্রবেশটাও হয়েছিল অনেক বাধা অতিক্রম করে আমার আসতে হয়েছে। আমাকে কেউ কিছু তৈরি করে দেয়নি। হ্যাঁ, আমি যখন প্রথম রাজনীতিতে প্রবেশ করি অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল, ওগুলোকে ম্যানেজ করে ওগুলোকে অতিক্রম করে আমি নির্বাচিত হয়ে আসলাম। পরবর্তীতে অপোজিশনের রাজনীতিতে আমি ইনভলভড হলাম। ওখানে অনেক নির্যাতিত হয়েছি, পুলিশের লাঠিপেটা খেয়েছি, আন্দোলনে আমি মুখ্য ভূমিকা রেখেছিলাম। হ্যাঁ, পরবর্তীতে যখন 111 হলো, 111-এর পর আবার আরেকটি নির্বাচন আসলো 2008 সালের। তো এই নির্বাচনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, ম্যানিফেস্টো, সেটা আমাকে অনুপ্রাণিত করেছিল, সেটা আমাকে ইন্সপায়ার করেছিল। কারণ সেই ম্যানিফেস্টোতে বলা হয়েছিল এক্স্যাক্টলি আমরা যে মহান মুক্তিযুদ্ধে যে জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল সেই স্বপ্নটাকেই বাস্তবায়ন করার একটা রূপরেখা দেওয়া হয়েছিল। তো আমি নিজে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম যে এবার আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কারণ 2008 সালে মনে রাখতে হবে জনগণ কিন্তু ক্লিয়ার ম্যান্ডেট দিয়েছিল আওয়ামী লীগকে। হ্যাঁ, তো এটা একটা সুবর্ণ সুযোগ ছিল দেশটাকে নতুন করে গড়ে তোলার। এই যে এখন যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই যে স্বপ্ন একটা নতুন বাংলাদেশ, সেটাও কি সেই স্বপ্নটাই কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, সেটাই আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল। তা আমি দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটা নিয়েছিলাম। কেন? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পিছনে আমার যুক্তি ছিল যে আমরা যদি দিন বদলের সনদ বাস্তবায়ন করতে চাই, তার মানে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আবার পুনর্নির্মাণ করতে চাই, যাতে করে একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, এখানে আপনার প্রশাসন রাজনীতিকরণ দলীয়করণ মুক্ত থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় সুশাসন, বা ইংলিশে বলে গুড গভর্নেন্স। সো গুড গভর্নেন্স করতে হলে পূর্ব শর্ত আছে। একটা পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন, রুল অফ ল, ঠিক আছে। তার মানে আইন শৃঙ্খলা, রুল অফ ল, এই যে আমাদের মূল সমস্যাগুলো সব কিছুর মধ্যে প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি, অনিয়ম। তো দুর্নীতি অনিয়মকে যদি আমরা নির্মূল করতে চাই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আইনের শাসন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে একটি দুর্নীতি মুক্ত, প্রফেশনাল, ডিসিপ্লিনড পুলিশ ফোর্স। যেই পুলিশ ফোর্সটা কাজ করবে জনগণের পক্ষে, যেই পুলিশটা কাজ করবে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রযন্ত্র হিসাবে, তাহলেই আমরা দুর্নীতি অনিয়মকে ঠেক দিতে পারবো এবং আমাদের সুশাসনের পথটা খুলে যাবে। তো আমার কাছে এটা ছিল একটা সুবর্ণ সুযোগ যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি চেয়েছিলাম এই সংস্কারগুলো করতে, পুলিশ প্রশাসনের সংস্কার, ঠিক আছে, যাতে করে আমরা বৃহৎ কাজটা করতে পারি। কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি কেন পদত্যাগ করেছিলাম। তার মানে এগুলোর অসঙ্গতি ছিল। আমি একটা সময় আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে এই দিন বদলের সনদটা ছিল একটি, মানে এটার ভিতরে মানে এই দিন বদলের সনদটা বাস্তবায়ন করার কোনো কার্যকর পদক্ষেপ আমার কাছে প্রতীয়মান হয়নি। প্রতীয়মান তো হয়নি,
আমি দেখলাম ব্যাপক দুর্নীতি, ব্যাপক অনিয়ম। আমার মন্ত্রণালয়ে দেখলাম যে অদৃশ্য কিছু শক্তি এসে এখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে। আমি আমার মন্ত্রণালয়ে প্রথম জিনিস যেটা করেছিলাম, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছিলাম, আইজি সাহেব এবং গোয়েন্দা সংস্থা এবং সকল সংস্থা, কোস্টগার্ড থেকে শুরু করে, আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু অনেকগুলো সংস্থা আছে, কোস্টগার্ড আছে, প্রিজন সিস্টেম আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে। তো সকল প্রধানদেরকে নিয়ে আমি প্রথম মিটিং করে বলেছিলাম, ফ্রম টুডে অল সর্ট অফ ট্রান্সফার, বদলি বাণিজ্য আজকে থেকে বন্ধ। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই মন্ত্রণালয়ে কিন্তু একটি দুর্নীতির আঁকড়া। সো আমি এখানে ট্রান্সফার, বদলি বাণিজ্য বন্ধ করলাম, কঠোরভাবে হুঁশিয়ারি দিলাম এবং আমি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমরা আগামী 10-20 বছরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং পুলিশকে সংস্কারের কাজের দিকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু দুঃখ হচ্ছে এখানেই আমি দেখলাম যে এখানে নানাবিধ বাধা সৃষ্টি করা হয়েছে আমার পথে এবং এই বাধাগুলো সৃষ্টি হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে। এমনও আমি দেখেছি, মানে আমার বলতে খুবই কষ্ট হয়, আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করতাম, আমি ওনাকে অনেক সম্মান করতাম, যদিও আমাকে অনেকেই বলেছিলেন যে উনি কোনোদিনও মানে তাজউদ্দিন আহমেদের ছেলেকে কোনোদিনও ভালো চোখে দেখবেন না, কিন্তু আমি ওনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, তো আমার আস্থা ছিল। কিন্তু আমি একদিন যখন দেখলাম অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে, এখন তো আমরা ক্ষমতায় এসেছি, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে, এই কথা যখন আমি শুনেছি আমার বিন্দু মাত্র রেসপেক্ট আর থাকেনি। কারণ আমরা রাজনীতি করেছি নীতি আদর্শের জন্য, কারণ আমি আশা করেছিলাম ওনার মুখ থেকে আসবে নীতি আদর্শের কথা। এই কথাটাতে উনি আমাকে হারিয়ে ফেলেছেন। আমি জাস্ট এতটুকু বলে রাখতে চাই। তো এই সমগ্র বিষয়গুলো মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। এখানে আরেকটা বিষয় আছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম আমি দেখেছিলাম যে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো হচ্ছে না। পরে আমি জানতে পেরেছি আমার অধীনস্থ সকল কর্মকর্তাদেরকে বলা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো ইনস্ট্রাকশন না শুনতে। তো এই অবস্থাতে তো আমার মন্ত্রিত্ব ধরে রাখার কোনো আমি পথ দেখিনি এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি থাকি তাহলে হয়তো সামনে আমাকে নিয়েই কোনো অঘটন ঘটানো হবে।